নীলাঞ্জনাকে চাপকে সিধে করে দেওয়ার ব্যবস্থা করলো স্রোত। আর বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা অনির্বাণ এই বিপদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য স্রোতকে ফোন করে বলতে থাকে যে স্রোত, তুমি যদি একটু সম্ভব হয় তাহলে এক্ষুনি এই বাড়িতে একবার আসতে পারবে, কারণ আমার বিরুদ্ধে মিথ্যে কিছু চক্রান্ত করা হয়েছে আর সেটা আমাদের নিশ্চয়ই বলে দিতে তোমাকে আর দরকার নেই যে সেটা কে করতে পারে। আমি নীলাঞ্জনার একটা ট্র্যাপে পড়ে গিয়েছি, তুমি প্লিজ যদি এক বিন্দুর জন্য আমাকে তুমি কোনো দিনও নিজের দাদা বলে মেনে থাকো তাহলে প্লিজ একটু আসবে, আমার এই বিপদে আমার পাশে দাঁড়াবে। ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থককে বলতে থাকে যে আমি বলেছিলাম, আমি বারবার করে রায় দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইকে সাবধান করেছিলাম। অনির্বাণ দাদাভাই এক পর্যায়ে আমার কথা অনুযায়ী রাজি হয়েও গিয়েছিল, কিন্তু সেই রায় দিদিভাই আবারও ওই নীলাঞ্জনা দিদিভাইয়ের উপরে বিশ্বাস করে এবার অনির্বাণ দাদাভাইকে বিপদের মুখে ঠেলে দিল। আজকে অনির্বাণ দাদাভাইয়ের এই বিপদের মধ্যে যদি সবথেকে বড় ইন্ধন কারো থেকে থাকে সেটা হলো যে রায় দিদিভাই। রায় দিদিভাই আজকে নিজের সংসার ভাঙার নিজেই কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন গড়া কথা বললে তো হবে না, আমাদেরকে আগে সেখানে গিয়ে জানতে হবে যে গোটা বিষয়টা ঠিক কী ঘটেছে। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছানোর আগ মুহূর্তেই যখন নীলাঞ্জনা রায়কে জাপটে ধরে বলতে থাকে যে রায় দিদিভাই, তুই এবার আমার এই বিপদের মধ্যে তুই আমার পাশে থাকবি না, বল আমি বোন হিসাবে কি আমি আমার বোনকে আমার বিপদে আমি পাশে পাবো না, এর একটা বিহিত তোকে কিন্তু রায় দিদিভাই করতেই হবে। অন্যদিকে রায় বলতে থাকে যে দেখ কিন্তু তুই তো সব কিছুই সহ্য করেছিস, সব কিছু মুখ বুঝেই রীতিমতো সহ্য করেছিস। আর অনির্বাণ, তুমিও এত দিন ধরে এত কিছু ঘটানোর চেষ্টা করছো, তা সত্ত্বেও নীলাঞ্জনা যখন সব কিছু মুখ বুঝে সহ্য করেছে তাহলে নিশ্চয়ই এদিকে তোমাদের দুজনেরই মতামত ছিল বিদায়ী হয়তো বা তোমরা এই সম্পর্কের মধ্যে ছিলে, তাতে নিয়ে আমার সেরকম কোনো বক্তব্য নেই। নিলেও তোর যদি সত্যকার অর্থে মনে হয় যে না, তোর সাথে অনির্বাণ এতদিন ধরে যে নোংরা আচরণটা করেছে, তোকে কুপ্রস্তাব দিয়ে তোকে অসম্মান করার চেষ্টা করেছে, তাহলে তুই বরঞ্চ পুলিশে যেতে ইচ্ছে করলে তুই বরঞ্চ সেটাই কর, আমি তোকে এই কাজ বিন্দুমাত্র বাধা দেবো না, কারণ সত্যি তো যে অপরাধী তার তো শাস্তি পাওয়াটাই উচিত। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার মানে এই যাত্রাতেও রায় তুমি আমাকে অবিশ্বাস করলে, সত্যি কি আমি তোমার এতটাই অবিশ্বাসের যোগ্য? অন্যদিকে রায় বলতে থাকি যে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তো আমি যাচাই বাছাই করবো না, সেটা বরঞ্চ পুলিশের হাতে আমরা ছেড়ে দিই, পুলিশে না সব কিছু ইনভেস্টিগেট করুক। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এসব কেসে কিন্তু সচরাচর রায় একটা পুরুষকেই কিন্তু দায়ী করা হয় সব ক্ষেত্রে, পুলিশও অবধি কিন্তু আসল জিনিসটা যাচাই করতে চায় না। অন্যদিকে রায় বলতে থাকে যে তাহলে তার মানে তুমি ভয় পাচ্ছ, যে সত্যকার অর্থে তার মানে তোমার মনে একটা ভয় কাজ করছে, যার ফলে কিনা তুমি পুলিশের নাম শোনা মাত্র এরকম ঘাবড়াচ্ছ অনির্বাণ। তাহলে কি ধরে নেবে যে তুমি সত্যকার অর্থে নীলুর আনা সকল অ্যালিগেশনসটাকে মাথা পেতে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ? অন্যদিকে সেখানে স্রোত চলে আসে এবং স্রোত এসে বলতে থাকে যে কী হয়েছে অনির্বাণ, তো বলো আমাকে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে স্রোত, এই মেয়েটা আমার বিরুদ্ধে অ্যালিগেশন এনেছে যে আমি নাকি ওর শ্লীলতাহানি করার চেষ্টা করছি, আমি ওকে অসম্মান করার চেষ্টা করছি এবং আমি ওর হাত দিয়ে ওকে নাজেহাল অবস্থা করে ছেড়ে দিয়েছি, এখন নাকি মৃত্যু ছাড়া ওর কাছে বিন্দুমাত্র কোনো রকম কোনো উপায় নেই। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ওর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে আর দুটো হয় নাকি পৃথিবীতে। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে স্রোত একদম মুখ সামলে কথা বলবি, এদিকে আমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে গেল, আর এখানে তুই আমার মায়ের পেটের বোন হয়ে তুই আমার বিরুদ্ধে চলে যাচ্ছিস, তো লজ্জা করছিস না? তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কী করে অসম্মান করছিস বল স্রোত? তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করুন।